স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমি পারভিন মিতু এবং আমি ফারিয়া শারমিন। ভিসা পেয়েও যেতে না পারা 17,000 শ্রমিকের জন্য মালয়েশিয়া সরকারের কাছে সময়সীমা বাড়ানোর আনুষ্ঠানিক অনুরোধ করেছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। বাংলাদেশের অনুরোধের বার্তা কুয়ালালামপুরে পৌঁছে দেওয়া হবে বলে জানান ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ান হাই কমিশনার। এদিকে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করছে মন্ত্রণালয়। সুফিয়ান ফারাবির রিপোর্ট। সরকারি হিসেবেই ভিসা পেয়েও মালয়েশিয়া যেতে পারেনি 17,000-এরও বেশি বাংলাদেশি শ্রমিক। টিকিটের জন্য অতিরিক্ত লাখ টাকা দিয়েও রেমিটেন্স যোদ্ধা হওয়ার স্বপ্ন পূরণ হয়নি তাদের। বেসরকারিভাবে এই সংখ্যা প্রায় 30,000। নির্ধারিত সময়ে কর্মী পাঠাতে ব্যর্থ হয়ে সময় বৃদ্ধির আবেদন করলে তা প্রত্যাখ্যান করে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ অবস্থায় ঢাকায় নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনারকে ডেকে বিষয়টি পুনরায় বিবেচনার অনুরোধ করেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। তাদের ভিসা হয়েছে, আমরা মালয়েশিয়ান গভর্নমেন্টকে থ্রু দি হাই কমিশন আমরা অ্যাপিল করেছি যে এই অন্ততপক্ষে এই 17,000 যাদের ভিসা পেয়েছে তাদেরকে তাদের দেশে এন্ট্রি এবং কাজের ব্যবস্থা করে দেওয়ার জন্য সেটা আমরা রিকোয়েস্ট করেছি এবং সেটা সেই মেসেজটা কনভে করবে তাদের মালয়েশিয়ান গভর্নমেন্টের কাছে। মালয়েশিয়ান হাই কমিশনার হানজা মোহাম্মদ হাশিম বিষয়টি বিবেচনার জন্য কুয়ালালামপুরে পাঠানোর আশ্বাস দেন। We will convey to Kuala Lumpur about this. আমাদের সম্পর্ক খুবই গভীর ও বন্ধুত্বপূর্ণ। বাংলাদেশ সরকারের এই বার্তা কুয়ালালামপুরে পৌঁছে দেওয়া হবে। তবে আমরা অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্ষেত্রেও একই নিয়ম বজায় রাখতে চাই। অন্যান্য দেশের মতো বাংলাদেশের ক্ষেত্রেও একই সময়সীমার বিষয়টি পুনর্ব্যক্ত করেন হাই কমিশনার। এদিকে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী বলেন ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার চেষ্টা করা হচ্ছে। সুফিয়ান ফারাবি, আরটিভি, ঢাকা। মালয়েশিয়া গমনেচ্ছু শ্রমিকদের যে সমস্যা তৈরি হয়েছে তা সরকারের পর্যবেক্ষণে আছে মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, খতিয়ে দেখে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বাজেট অধিবেশনের উদ্বোধনীতে প্রশ্ন উত্তর পর্বে এই কথা বলেন তিনি। নিজের শাসনামলে স্বাস্থ্য খাতের ব্যাপক উন্নয়ন সাধন হয়েছে মন্তব্য করে তিনি বলেন, ভোটের রাজনীতিতে নোংরামি করতে বেগম খালেদা জিয়া 2001 সালে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছিলেন। খান আলামিনের রিপোর্টে থাকছে এর বিস্তারিত। দ্বাদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হলো। বৃহস্পতিবার অর্থমন্ত্রী সংসদে বাজেট পেশ করবেন। অধিবেশনের শুরুতেই সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মালয়েশিয়ায় গমনেচ্ছু শ্রমিকদের নিয়ে যে সংকট বিরাজমান তা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন জাতীয় পার্টির এক সাংসদ। প্রধানমন্ত্রী বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, কেউ দায়ী হলে বিচারের মুখোমুখি করা হবে। বিদেশে কর্মসংস্থানের জন্য যাওয়া এটা একটা স্বাভাবিক বিষয় যে থাকে। এবারে কি সমস্যাটা হয়েছে অবশ্যই এটা আমরা খতিয়ে দেখছি এবং এর জন্য যদি কেউ দায়ী থাকে অবশ্যই তার বিচার করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, যতবারই ক্ষমতায় এসেছেন ততবারই দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নের নানা উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগগুলিতে বাধা দিয়েছে মুক্তিযুদ্ধের বিপক্ষ শক্তি। 2001 সালে খালেদা জিয়া ক্ষমতায় এসে কমিউনিটি ক্লিনিক বন্ধ করে দিয়েছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কমিউনিটি ক্লিনিকগুলি আমরা করার পরে 2001 সালে যখন আমরা সরকার আসতে পারিনি তখন খালেদা জিয়া যখন প্রধানমন্ত্রী হলো সেটা বন্ধ করে দিয়েছিল। তার যুক্তি ছিল কমিউনিটি ক্লিনিকে যারা চাকরি পাবে আর যারা সেবা পাবে এরা সবাই নাকি নৌকায় ভোট দেবে, এরা নাকি অন্য কোথাও ভোট দেবে না। এই যে নৌকায় ভোট দেবে তা সেই ভোট বন্ধ করার জন্য সে ক্লিনিকই বন্ধ করে দিয়েছিল। মেডিকেল কলেজের অনুমোদন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, যত্রতত্র মেডিকেল কলেজ নয়, সার্বিক চাহিদা বিবেচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেবে সরকার। আমাদের সংসদ সদস্যরা পারলে সব জায়গায় একটা করে যার যার কনস্টিটিউয়েন্সিতে একটা মেডিকেল কলেজ করে ফেলে। একটা কলেজ করলেই তো হলো না, কলেজটা করলে করার পরে যথেষ্ট শিক্ষাটা পাবে কিনা সেই শিক্ষক তো দরকার। এদিকে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম ধর্মমন্ত্রীর কাছে তার এলাকায় মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় নতুন কোনো প্রকল্প গ্রহণ করা হবে কিনা তা জানতে চান। মসজিদ পাঠাগার সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আগামী অর্থ বছরে আমরা আমার নির্বাচনী এলাকা নোয়াখালী 2 জেলার সেনবাগ ও সোনাইমুড়ি উপজেলার কোনো প্রকল্প গ্রহণ করবেন কিনা এমন কোনো পরিকল্পনা সরকারের নেই। তবে সংসদ সদস্য ব্যক্তিগতভাবে কোনো প্রকল্প চাইলে সেটি বিবেচনা করা হতে পারে। খান আলামিন, আরটিভি, ঢাকা।
যে কোনো উন্নয়ন পরিকল্পনার সময় পরিবেশের ভারসাম্য নিশ্চিতের পাশাপাশি একটি গাছ কাটলে 3টি গাছ লাগানোর তাগিদ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা ও বৃক্ষ মেলার উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন প্রধানমন্ত্রী। বলেন, জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় সরকার নানা ধরনের পদক্ষেপ নিয়েছে। এ কারণে ঘূর্ণিঝড় রেমালে উপকূলের ক্ষতি কম হয়েছে। খাদ্যশস্যের উৎপাদন বৃদ্ধিতে জোর দিতে বলেন প্রধানমন্ত্রী। 2.5 লাখ কোটি টাকার বিশাল ঘাটতি মাথায় নিয়ে ঋণ ও করের বোঝা আরও এক ধাপ বাড়িয়ে কাল উত্থাপন হতে যাচ্ছে 2024-25 অর্থ বছরের বাজেট। এবারের বাজেটের আকার হতে পারে 7,96,900 কোটি টাকা। আয়ের লক্ষ্য 5,41,000 কোটি। তারপরও ঘাটতি থেকে যাবে প্রায় 2,56,000 কোটি টাকা। বাজেটের সম্ভাব্য নানা দিক তুলে ধরছেন সেলিম মালিক। এমন এক সময় অর্থমন্ত্রী বাজেট দিতে যাচ্ছেন যখন ইউক্রেন যুদ্ধে টালমাটাল বৈশ্বিক অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আগেই নতুন করে ইসরায়েল ফিলিস্তিন সংকট, বাজারে পণ্যের রেকর্ড দাম, চরম ভোগান্তিতে ফুঁসছে নিম্ন ও মধ্যবিত্ত। তলানির দিকে কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ, ডলারের বিপরীতে টাকার মান কমেছে, ব্যাহত হচ্ছে আমদানি, রপ্তানি রেমিটেন্সে নেই সুখবর। এমন বাস্তবতায় জাতীয় সংসদে চলতি অর্থ বছরের চেয়ে 4.6% বাড়িয়ে 7,96,900 কোটি টাকা রেকর্ড বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। আওয়ামী লীগ সরকারের টানা চতুর্থ মেয়াদের প্রথম বাজেটে বাড়ছে না আলোচিত জিডিপির প্রবৃদ্ধি, উল্টো 0.75% কমিয়ে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে 6.75%। বাজেটে উন্নয়ন খাতের খরচও কাটছাট করা হচ্ছে। চলতি অর্থ বছরের লক্ষ্যমাত্রার তুলনায় 6% বেশি কমিয়ে এডিবিতে বরাদ্দ রাখা হয়েছে 2,65,000 কোটি টাকা। বাজেটের আকার যেমন বড়, এর বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রাও সুবিশাল। প্রায় 7.5% বৃদ্ধি করে বিশাল এই খরচের বিপরীতে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হচ্ছে 5,41,000 কোটি টাকা। এত টাকা আয়ের পরও এবার বাজেটে ঘাটতি থাকবে 2,55,900 কোটি, যা চলতি অর্থ বছরের তুলনায় 0.75% কম। বাজেট ঘাটতি জিডিপির 4.57%, আর তা পূরণে দেশি ও বিদেশি উৎস থেকে ঋণের উপরে সরকারকে নির্ভর করতে হবে। অর্থ মন্ত্রণালয়ের তথ্যে এবার দেশের ব্যাংক ব্যবস্থা ও অভ্যন্তরীণ উৎস থেকে 1.5 লাখ কোটি টাকা ঋণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হচ্ছে, আর বিদেশি উৎস থেকে ঋণ নেওয়া হবে 1,25,000 কোটি টাকা। তবে এবার বাজেটের মোট বরাদ্দের 1,28,000 কোটি টাকা খরচ হবে কেবল আগের নেওয়া ঋণের সুদ পরিশোধেই। অস্থিতিশীল অর্থনীতি আর বাজারের পণ্যের অস্বাভাবিক দাম, এর মধ্যেই 0.5% কমিয়ে আগামী অর্থ বছরে 6% মূল্যস্ফীতি ধরে রাখার প্রত্যাশা নিয়ে জাতীয় সংসদে নতুন অর্থ বছরের বাজেট ঘোষণা করবেন অর্থমন্ত্রী। সেলিম মালিক, RTV, ঢাকা। স্বাস্থ্য সেবা যেটা দোরগোড়ায় নিয়ে যাওয়ার সরকারের পরিকল্পনা, এই বাজেটে সেই দোরগোড়ায় স্বাস্থ্য সেবা যাতে সবাই পায় তার কঠিন একটি মনিটরিং ব্যবস্থা থাকা প্রয়োজন। আয়ের সঙ্গে ব্যয়ের সঙ্গতি সাধারণ মানুষের না থাকায় অনেক সময় তারা ঝিমিয়ে যায়, তারা অনেক কাজে এইটা সরকারের অন্তত এটা সুদৃষ্টি রাখা উচিত। সরকার এমনভাবেই বাজেটটা করবেন যাতে হচ্ছে গিয়ে আমরা দ্রব্যমূল্য সুন্দর মতো চলে, আমরা সংসার ভালো মতো করতে পারি। সর্বোচ্চ বাজেটটা শিক্ষা খাতে, চিকিৎসা খাতে, ডাক্তারের ক্ষেত্রে দেওয়া উচিত। যে ইনকাম, এই ইনকাম দিয়ে আমাদের একটা বাচ্চাকে পড়াশোনা করাবো না সংসার চালাবো, এটা আমাদের জন্য খুব দুষ্কর। তাই আমি মনে করবো যে আমরা আমাদের গরিবদের দিকে দেখে যদি একটা বাজেট করা হইতো, বাজারের নিয়ন্ত্রণ করে, তাহলে আমাদের জন্য এটা ভালো হইতো। এই বাজেটে যেন আমাদের কৃষিদের জন্য একটু বাজেট ভালো থাকে, সেই সহায়তা করার জন্য সরকার প্রতি আহ্বান জানাই। জিজ্ঞাসাবাদ এড়াতে কাল দুদকে যাচ্ছেন না সাবেক আইজিপি বেনজির আহমেদ। 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন তিনি। সম্পদের হিসেব দিতে বেনজির আহমেদকে তলব করেছিল দুদক। 9 জন, তার স্ত্রী ও 2 মেয়েকেও জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে সংস্থাটি। ইয়ার বাদলের রিপোর্ট জানাচ্ছেন রফিকুল ইসলাম। পাহাড়সম দুর্নীতির খবরে আলোচনার শীর্ষে সাবেক পুলিশ প্রধান বেনজির আহমেদ। জনগণের সম্পদ আর জানমাল রক্ষার দায়িত্বে থেকে নিজেই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়। সন্দেহের তীর তার ঘনিষ্ঠজনদের দিকেও।
বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা, মেয়ে ফারহিন রিশতা বিনতে বেনজির ও তাসিন রাইসা বিনতে বেনজিরের বিরুদ্ধে গেল 22 এপ্রিল জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান শুরু করে দুদক। এরই মধ্যে আদালত তাদের বিপুল সম্পদ জব্দের আদেশও দিয়েছেন। সেই 83টি দলিলে তাদের 621 বিঘা জমি ও গুলশানের 4টি ফ্ল্যাট জব্দ এবং 38টি ব্যাংক হিসাব ও বিভিন্ন কোম্পানির শেয়ার অবরুদ্ধ করার আদেশও দেওয়া হয়েছে। ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠার পরেও নিষেধাজ্ঞা না থাকায় এরই মধ্যে বেনজির আহমেদ তার স্ত্রী সন্তানদের নিয়ে দেশ ত্যাগ করেছেন। অবৈধ সম্পদের বিষয়ে জানতে বেনজির ও তার স্ত্রী সন্তানদের তলব করেছে দুদক। ইতোমধ্যে 15 দিন সময় চেয়ে আইনজীবীর মাধ্যমে দুদকে আবেদন করেছেন বেনজির আহমেদ। শুনতে পেরেছি সময় চেয়ে, এটা তো আমাদের ব্যাপার না, এটা তো আইও ব্যাপার। অনুসন্ধান কর্মকর্তা সন্তুষ্ট হয় এ সময় মঞ্জুর করতে পারে। দুদকে হাজির হয়ে সম্পদের বিবরণ না দিলে আইন তার নিজস্ব নিয়মে চলবে। রফিকুল ইসলাম, RTV, ঢাকা। দর্শক, সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ সম্মেলন করছেন ওবায়দুল কাদের। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। আমরা আজকেও কোনো কিছু খবর আমরা পাইনি। তো যাক, এই নির্বাচন আজকে মোটামুটি স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়াটা শেষ। যে ঘূর্ণিঝড়ের কারণে, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, এ কারণে কিছু নির্বাচন 9 তারিখে শিফট করা হয়েছে। 9 তারিখে স্থগিত নির্বাচনগুলো অনুষ্ঠিত। আমি নির্বাচন কমিশন, স্থানীয় পুলিশ প্রশাসন, প্রিজাইডিং পোলিং অফিসার এবং যারা অংশ নিয়েছে, সাংবাদিকরা কভার করেছেন, সবাইকে ধন্যবাদ। দর্শক, দেখছিলেন সংবাদ সম্মেলনের অংশবিশেষ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় রাখতে সাবেক পুলিশ প্রধান বেনজির বিরোধী দলীয়দের উপর সর্বশক্তি প্রয়োগ করেছিলেন বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বর্তমান সরকারের হাতে দেশ নিরাপদ নয় জানিয়ে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে শরিক হওয়ার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের 43তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবে জাতীয়তাবাদী ওলামা দলের আলোচনায় তিনি এসব কথা বলেন। বেনজির সাহেব আওয়ামী লীগকে ডিফেন্ড করবার জন্য, তাকে ক্ষমতায় রাখার জন্য তিনি তার সর্বশক্তি নিয়োগ করেছেন। কারণ ওই নির্বাচনের সময় তিনি র্যাবের ডিজি ছিলেন, সেই সময় পরিষ্কার প্রকাশ্যে বলেছেন যে সেই সরকারকে, সেই দলকে ভোট দিয়ে যারা উন্নয়ন করছে, উন্নয়ন করতে যাচ্ছে, তাদেরকে আমরা উন্নয়নের পক্ষে আছি। পুলিশ ও র্যাবের সাবেক মহাপরিচালক বেনজির আহমেদ প্রসঙ্গে র্যাবের নবনিযুক্ত মহাপরিচালক হারুনুর রশিদ বলেছেন, ব্যক্তিগতভাবে কেউ ভুল ত্রুটি করে থাকলে তার দায় কোনো সংস্থা নেবে না। একজন ব্যক্তির সঙ্গে র্যাবের ভাবমূর্তি নষ্ট হওয়ার কোনো সম্পর্ক নেই। বিকেলে গোপালগঞ্জে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন র্যাব মহাপরিচালক হারুনুর রশিদ। আসলে একটা ফোর্স তো এখানে কারো দায় নিবে না, বুঝতে পারছেন না। কেউ যদি কোনো ভুল ত্রুটি করে থাকে, এটা কিন্তু ফোর্স এই দায় নিবে না, এর দ্বারা ইন্ডিভিজুয়াল। কাজে এইখানে তো আপনার এই একজন ইন্ডিভিজুয়ালের সাথে তো আপনার র্যাবের ভাবমূর্তির কোনো বিষয় নেই। মাদক, জঙ্গি, সন্ত্রাস দমন, জননিরাপত্তা, জনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং নিয়ন্ত্রণে এই র্যাবের এলিট ফোর্স র্যাবের রয়েছে কিন্তু এক ঐতিহ্য, এক গৌরবোজ্জ্বল ইতিহাস। সংসদ সদস্য আনারুল আজিম আনারকে ভারতে হত্যার দায় স্বীকার করে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আমানুল্লাহ আমান ওরফে শিমুল ভুইয়া। ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের খাস কামরায় ফৌজদারি কার্যবিধির 164 ধারায় জবানবন্দি দেন আমানুল্লাহ। তদন্ত কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সিনিয়র এএসপি মাহফুজুর রহমান আমানকে আদালতে হাজির করেন। এর আগে গত সোমবার এই মামলায় শিলাস্থির রহমান ও গেল মঙ্গলবার আমান ভুইয়ার ভাতিজা তানভীর ভুইয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
ষষ্ঠ উপজেলা পরিষদের চতুর্থ ধাপের নির্বাচনে ভোট গ্রহণ শেষে চলছে ভোট গণনা। সকাল 8টায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উপজেলা নির্বাচন স্বতঃস্ফূর্ত হয়েছে বলে জানিয়েছেন ভোটাররা। প্রতিনিধিদের তথ্য ছবিতে ইমরুল কায়েসের রিপোর্ট। ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের শেষ ধাপে বিচ্ছিন্ন ঘটনা ছাড়া সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে ভোট গ্রহণ। সকালে রাজশাহী চারঘাট উপজেলার মুক্তারপুর ও চারঘাট পাইলট উচ্চ বিদ্যালয়ে ভোট কেন্দ্রে চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। আনারস প্রতীকের ফখরুল ইসলাম ও ঘোড়া প্রতীকের গোলাম কিবরিয়া বিপ্লবের সমর্থকরা সংঘর্ষে জড়ালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এদিকে বগুড়া শেরপুর, ধুনট এবং নন্দীগ্রাম উপজেলায় বাধাহীনভাবে ভোট শেষ হয়েছে। সিরাজগঞ্জের রায়গঞ্জ ও কামারখন্দ উপজেলায় 184টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলা পরিষদ নির্বাচনে জাল ভোট দিতে এসে কাউসার মিয়া নামের এক যুবককে আটক করে পুলিশ। এ সময় আচরণবিধি ভঙ্গের অভিযোগে 2টি কেন্দ্রের 4 জন পোলিং এজেন্টকে জরিমানা ও জেল প্রদান করে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোজাহিরুল হক। তারা জিজ্ঞাসা করছে, বলছে যে আমি ভোট দিতে আসছি। পরবর্তীতে তাদের সন্দেহতে তারা করার পরে সে স্বীকার করছে যে আমি এলাকার ভোটার না। এছাড়া চট্টগ্রামের বাঁশখালী ও লোহাগাড়া উপজেলায় 186টি কেন্দ্রের 1437টি বুথে ভোট গ্রহণ করা হয়েছে। চাঁদপুরের ফরিদগঞ্জ ও কচুয়া উপজেলায় নির্বাচনে ইভিএমে ভোট দিয়ে খুশি ভোটাররা। এদিকে বরিশালের বানারীপাড়ায় জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। শান্তিপূর্ণ পরিবেশে ময়মনসিংহের নান্দাইল, ভালুকা ও গফরগাঁও উপজেলায় ভোট হয়েছে। এ সময় নান্দাইলের কানারামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে জাল ভোট দেওয়ার সময় একজনকে আটক করে পুলিশ। প্রতিকূল আবহাওয়ার মধ্যে সুনামগঞ্জের 3 উপজেলায় ভোট হয়েছে। সকাল থেকে সুনামগঞ্জ সদর, শান্তিগঞ্জ ও মধ্যনগর উপজেলায় 141টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলা পরিষদের শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ হয়েছে। ইভিএমে ভোট হয়েছে জামালপুরের সরিষাবাড়ি উপজেলায়। টাঙ্গাইলের গোপালপুর, মির্জাপুর, বাসাইল ও সখীপুর উপজেলায় বিশৃঙ্খলা ছাড়াই ভোট হয়েছে। ইমরুল কায়েস, আরটিভি। এদিকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আওয়াল জানিয়েছেন, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে 34.33% ভোট পড়েছে। তিনি জানান, ভোট নিয়ে সন্তুষ্ট কমিশন। বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা জানান। সকাল 8টা থেকে দেশের 60 উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়ে শেষ হয় বিকেল 4টায়। নির্বাচন কমিশন জানায়, চতুর্থ ধাপে এবার উপজেলা চেয়ারম্যান পদে 251 জন, ভাইস চেয়ারম্যান পদে 265 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে 205 জন প্রার্থী রয়েছেন। 5144টি কেন্দ্রের মধ্যে 2089টি কেন্দ্রের যে রেজাল্ট পেয়েছি ওগুলোকে গড় করে দেখা যাচ্ছে টার্ন আউট মানে ভোটার উপস্থিতির সংখ্যা হচ্ছে 34.33 অ্যাকিউরেট। ভারতের লোকসভা প্রসঙ্গ। ভারতের লোকসভা নির্বাচনে দেখা যাচ্ছে একের পর এক নাটকীয়তা। ফলাফল ঘোষণার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশটির রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। শোনা যাচ্ছে আগামী শনিবার 3য় মেয়াদে শপথ নিতে পারেন নরেন্দ্র মোদী। অন্যদিকে কোনো দল এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় ক্ষমতায় আসতে তোড়জোড় শুরু করেছে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। বিস্তারিত রাকিব হাসানের রিপোর্টে। বুধবার দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে দ্রৌপদী মুর্মুর সঙ্গে সাক্ষাৎ করে পদত্যাগপত্র জমা দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শরিক দলগুলো বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের সঙ্গে থেকে সরকার গঠনের প্রতিশ্রুতি দেওয়ায় পদত্যাগ করেন তিনি। এ সময় নতুন সরকার গঠনের লক্ষ্যে পুরো মন্ত্রিসভা সহ নিজের পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেন মোদী। তবে নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত সরকার পরিচালনার দায়িত্ব চালিয়ে যেতে নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দ্রৌপদী মুর্মু। এক প্রতিবেদনে এ তথ্য জানায় দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভি। বুধবার ভারতের 543 আসনের লোকসভার চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। দেশটিতে সরকার গঠনের জন্য 272 আসনের সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন হলেও বিজেপি এককভাবে 240 আসন পেয়েছে। ফলে এককভাবে সরকার গঠন করতে পারছে না দলটি।
সরকার গঠনের জন্য এনডিএ জোটের শরিকদের 53 আসনের ওপর নির্ভর করতে হচ্ছে বিজেপিকে। বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট 293 আসন জয় পেয়েছে। অন্যদিকে দেশটির বিরোধী দল কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট 233 আসন পেয়েছে। এর মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে 99 আসন। লোকসভা আসন সংখ্যার হিসাব অনুযায়ী সবকিছু ঠিক থাকলে কেন্দ্র সরকার গড়বে এনডিএ। যদিও নির্বাচনের ফলাফল প্রকাশের একদিন পর দিল্লিতে এখন চলছে মেরুকরণের খেলা। সরকার ভাঙতে গড়তে তৎপর হয়ে উঠেছে দুপক্ষই। টানা তৃতীয়বারের মতো ভারতের সরকার গঠন করতে যাওয়ায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ বহির্বিশ্বের নেতারা দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন জানিয়েছেন। রাকিব হাসান, RTV। সরকার গঠন নিয়ে আজ দিল্লিতে বৈঠক করবেন ইন্ডিয়া জোটের প্রতিনিধিরা। এই বিষয়ে দিল্লি থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী পরমাশিস ঘোষ রায়। আমি এই মুহূর্তে রয়েছি 10 নম্বর রাজাজি মার্গে। মল্লিকা অর্জুন খার্গে কংগ্রেসের সভাপতি, তার বাসভবনে কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু ভারতীয় সময় সন্ধ্যে 6টার সময় সেই বৈঠক শুরু হওয়ার কথা। ইতিমধ্যে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে চলে এসেছেন এবং অখিলেশজি এসছেন। ইন্ডিয়া জোটের যারা শরিক রয়েছেন কংগ্রেসের পাশে, যারা থাকবেন বলে কথা দিয়েছেন, তারা কিন্তু প্রত্যেকেই প্রায় চলে এসেছেন। কিছুক্ষণের মধ্যেই কিন্তু বৈঠক শুরু হয়ে যাবে ইন্ডিয়া জোটের। এদিকে বিকেল 4টের সময় প্রধানমন্ত্রী বাসভবনে কিন্তু এনডিএ জোটের বৈঠক শুরু হয়েছে। এদিকে কিন্তু ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হতে চলেছে। এখন দেখার শেষ পর্যন্ত কিন্তু সরকার কারা গঠন করে। দর কষাকষি চলছে, যতদূর আমাদের সূত্রের খবর। চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারের সঙ্গে কিন্তু দর কষাকষি এক কথায় চলছে, তারা সরকার গঠন করতে পারে কিনা। কিন্তু এখান থেকেও কিন্তু মল্লিকা অর্জুন খার্গে কিন্তু ইতিমধ্যে চন্দ্রবাবু নাইডু এবং নীতিশ কুমারকে কিন্তু প্রস্তাব দিয়ে রেখেছে সরকার গঠনের ব্যাপারে। সেই জায়গা থেকে এখনকার ইন্ডিয়া জোটের বৈঠক কিন্তু অত্যন্ত মূল্যবান এবং তাৎপর্যপূর্ণ। দেশের রাজনীতিতে, জাতীয় রাজনীতিতে কিন্তু এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। কংগ্রেসের প্রায় 2 দশক পর এত ভালো রেজাল্ট করার পর কিন্তু কারা সরকার গঠন করে সেটা কিন্তু আজ রাতের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে। রাজাজি মার্গ থেকে পরমাশিস ঘোষ, RTV ইন্টারন্যাশনাল। ভারতের সঙ্গে বাংলাদেশের রক্তের বন্ধনে আবদ্ধ জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, দেশটির সাথে অন্য কোনো দেশের সম্পর্কের তুলনা চলে না। সকালে মন্ত্রণালয়ে সাংবাদিকদের সাথে আলাপকালে এই কথা জানান তিনি। এ সময় নবনির্বাচিত এনডিএ জোট ও ভারতের জনগণকে অভিনন্দন জানান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, এই মেয়াদে নতুন সরকারের সাথে সম্পর্ক বহুমাত্রিকতায় পৌঁছাবে। চীন বাংলাদেশের উন্নয়ন সহযোগী দেশ, আর ভারতের সাথে সম্পর্ক অনন্য অবস্থানে। ভারতের সাথে যে সম্পর্ক, সেটি স্বাধীনতা যুদ্ধের মাধ্যমে যেভাবে রক্তের বন্ধনে আবদ্ধ হয়েছে, সেটির সাথে তো অন্য কোনো সম্পর্কের তুলনা হয় না। শ্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের সম্পর্ক নতুন উচ্চতা উন্নীত হয়েছে। সম্পর্কের বহুমাত্রিকতা আরও বিস্তৃত করার লক্ষ্যে, একই সাথে উভয় দেশের মানুষ যাতে উপকৃত হয়, সেজন্য পিপল টু পিপল কন্ট্যাক্ট আরও বাড়ানোর লক্ষ্যে আমরা কাজ করব। এইচএসসি ও সমমানের পরীক্ষার সুষ্ঠু করার লক্ষ্যে আগামী 29 জুন থেকে 11 আগস্ট পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এছাড়া বন্যা ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগের কথা মাথায় রেখে আগাম প্রস্তুতির খবরও জানান মন্ত্রী। বলেন, এরপরেও পরীক্ষা নেওয়া সম্ভব না হলে সেই পরীক্ষাগুলো পরে নেওয়া হবে। দুপুরে সচিবালয়ে জাতীয় মনিটরিং ও আইন শৃঙ্খলা কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এসব বলেন শিক্ষামন্ত্রী। বন্ধ রাখার 20 দিন পর হিলি স্থলবন্দর দিয়ে আবারও ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। ভোরে পেঁয়াজ বোঝায় একটি ট্রাক ভারত থেকে হিলি বন্দরে প্রবেশের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হয়। হিলি কাস্টমসের তথ্য অনুযায়ী মঙ্গলবার ভারতীয় 2টি ট্রাকে 33 টন পেঁয়াজ আমদানি হয়েছে। ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কমতে শুরু করেছে দাম। বর্তমানে দেশি পেঁয়াজ কেজি প্রতি 5 টাকা কমে 80 টাকায় এবং ভারতীয় পেঁয়াজ 2 টাকা কমে বিক্রি হচ্ছে 65 টাকায়। নেদারল্যান্ডস দূতাবাসের অর্থায়নে এবং সুইস কন্ট্রাক্ট কর্তৃক বাস্তবায়িত বাইটস প্রকল্পের আওতায় কর্মক্ষেত্র ভিত্তিক প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে কর্মশালা শুরু হয়েছে। সকালে ঢাকার একটি হোটেলে কর্মশালা উদ্বোধন হয়। বাইটস প্রকল্প উপযুক্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে 25,000 যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা সৃষ্টির লক্ষ্যে কাজ করবে। এর সাথে দক্ষতা উন্নয়নে বিদ্যমান সীমাবদ্ধতাকে সমাধান করবে এবং প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকে উদ্যোক্তা হতে আগ্রহীদের দক্ষ করে তুলতে সাহায্য করবে।
পুনরায় ব্যবহারের মাধ্যমে প্লাস্টিকের পরিবেশগত ক্ষতি কমিয়ে আনা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বাণিজ্য সচিব সেলিম উদ্দিন। এছাড়া প্লাস্টিক শিল্পে জড়িত শ্রমিকদের স্বাস্থ্য নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখতে ব্যবসায়ীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি। বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজনেস প্রমোশন কাউন্সিলের নির্বাহী কর্মকর্তা ও বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নাহিদ আফরোজ, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রেসিডেন্ট মোহাম্মদ জসিমউদ্দিন ও এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালি সহ অনেকে। সেজন্য এটা যত বেশি রিসাইকেল হবে, রিইউজ হবে, সেটা পরিবেশের জন্য সহায়ক হবে এবং এটার একটা অর্থনৈতিক মূল্য যেহেতু আমরা পেয়ে গেছি, তো এটাকে এখানে যারা বিজ্ঞানী আছেন, যারা এখানে ইনোভেশন করেন, এই প্রোডাক্টগুলোকে আরও কীভাবে ডাইভার্সিফাইড করে এখান থেকে ভ্যালু এডেড পণ্য করা যাবে সেটা তাদেরকে সময় বা মনোযোগ দিতে হবে। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। নির্বিচারভাবে গাজায় বেসামরিক মানুষদের উপর হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনের অবরুদ্ধ উপত্যকার দুটি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় নিহত হয়েছে অন্তত 15 ফিলিস্তিনি, আহত হয়েছে বহু মানুষ। মধ্য গাজার বুরেইজ ও মাগাজি শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় হতাহতের এই ঘটনা ঘটে। এদিকে গাজা থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার ও স্থায়ী যুদ্ধবিরতি না হলে যুদ্ধবিরতি প্রস্তাব মানবে না হামাস। টি-20 বিশ্বকাপের খবর। বিশ্বকাপ মিশনে রাত 8:30টায় নিজেদের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে ফেভারিট ভারত। নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে দিনের একমাত্র ম্যাচটি অনুষ্ঠিত হবে। এই ম্যাচেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশকে 60 রানে হারিয়েছিল রোহিত শর্মার দল। ফলে ফুরফুরা মেজাজেই আইরিশদের বিপক্ষে মাঠে নামবে দলটি। এদিকে প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার কাছে 41 রানে পরাজয় মানতে হয়েছিল আয়ারল্যান্ডকে। টি-20তে এর আগে দু দলের 7 দেখায় 7টিতেই জয় পেয়েছে ভারত। খেলার খবর। রাজধানীতে অনুষ্ঠিত হলো বিশেষ চাহিদা সম্পন্নদের জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা। মোহাম্মদপুরের সরকারি শারীরিক শিক্ষা কলেজে দিনব্যাপী এই আয়োজনে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন, দৌড় সহ নানা খেলায় অংশ নেয় তারা। এই আয়োজনে সারা দেশ থেকে আসা এসব বিশেষ শিশু কিশোররা আনন্দ উৎসাহের মধ্য দিয়ে দিন কাটায়। এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে এসব শিশু কিশোরদের অভিভাবকরা রাষ্ট্রকে আরও বেশি দায়িত্ব নিয়ে এগিয়ে আসার অনুরোধ জানান। এ সময় উপস্থিত যুব ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব আশ্বাস দেন, তারা এসব শিশুদের এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে। আমি একজন গর্বিত পিতা। এই অলিম্পিকে তারা আমার এই মেয়েটা স্বর্ণপদক জয় করে। আমরা প্রতিনিয়ত বাধার সম্মুখীন হচ্ছি, যেমনটি বাধা হয় যে ওকে মানুষ ট্রিট করে বা নিতে চায় না, সাধারণ বাচ্চারা তাদেরকে সাধারণ বাচ্চাদের সাথে মিশতে দেয় না। খেলা করব। বিকেএসপি থেকে দুবাই গেছে, এখানে স্বর্ণপদক নিয়ে আসছে। আমরা যখন শুনি আমার বাচ্চা ফার্স্ট হয়েছে, সেকেন্ড হয়েছে, তখন মনটা উল্লাসে ভরে যায়। সন্ধ্যা সংবাদে পর্যন্ত সর্বশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। রাতে সংবাদ 11:15টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ।